সে মারা গেছে পরে 2 সপ্তাহ ধরে যে অসুস্থ ছিল তাকে নিয়ে আমি হসপিটালে ছিলাম। চিকিৎসা না পাওয়ার কারণে আমার বাম পা কাইটে ফালাই দিতে হয়েছে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। পরিবেশে উপস্থিত বিদেশ থেকে আগত, বিশেষ করে ইউকে এবং সুইডেন থেকে আগত আমাদের সম্মানিত ভাইয়েরা, মেহমানবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্য সদস্যবৃন্দ, মুক্তির ময়দানে অংশগ্রহণকারী জীবন্ত শহীদ, আহত এবং পঙ্গু ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি। যেমন একটি মোবারক আয়োজনে আল্লাহ তাআলা আমাকেও আপনাদের সাথে শামিল হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা সবাই জানি যে বাংলাদেশে 15.5 বছর জনগণ চরম দুঃশাসনের মধ্যে কাটিয়েছে। জুলুম প্রত্যেকটি মানুষের উপরে হয়েছে। এখানে যারা বক্তব্য রেখেছেন শহীদ পরিবারের প্রতিনিধি হিসাবে অথবা জুলুমের বিরুদ্ধে লড়াইয়ে অংশগ্রহণকারী হিসাবে, তারা কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমি নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি 2025 মানে এই বর্ষের পরীক্ষার্থী। আমি গত 18 জুলাই আমি এই যে বিএনএস সেন্টার আদমপুর এই পাশেই এখানে গিয়েছিলাম। সেখানে আমি ছড়াগুলিতে মানে গুলিবিদ্ধ হই। আমার ডান চোখ তো মানে ঢাকা মেডিকেলে তুলে ফেলা হয়, এখন পাথরের চোখ লাগানো হয়েছে ইস্পাহানি ইসলামিয়া ইনস্টিটিউট থেকে। এখন পর্যন্ত সিএমএসও আমার চিকিৎসা হয়েছিল, আরো অনেক 3-4টা হাসপাতালে চিকিৎসা হয়েছিল। এখন আলহামদুলিল্লাহ এখন চলছে। সবার জন্য। তুমি কি ভাই একা আসছো না? জি, তুমি একা আসছো? আম্মু আসছে, ভাই আসছে। ভাইকে? আচ্ছা, আপনারা কি উত্তরেই থাকেন নাকি? তলিপাড়া। আসসালামু আলাইকুম, আমার নাম মাহবুব রহমান মাহিম। আমি 18 জুলাই আন্দোলনে আহত হই। আমার 2 চোখে গুলি লাগে। নওয়াব হাবিবুল্লাহ থেকে এবার ইন্টারমিডিয়েট পাস করেছি। 5 চোখে 4টা বুলেট ঢুকে এবং ডান চোখে 1টা। 5 চোখে রেটিনা ছিঁড়ে যায় এবং অপটিক নার্ভে বুলেট চলে যায়। তো 5 চোখে দেখতে পায় না এবং ডান চোখে একটা বুলেট আছে, এটা অপারেশন করে নাই, বলছে যে এটা এভাবে থাকবে, অপারেশন করলে আমি হয়তো নাও দেখতে পারি। তো যতদিন আছে এভাবে তুমি দেখতে পাবে। ওয়ালাইকুম। আসছো নাকি ভাই? আমি একা। ভাষা কোথায় আপনার? ভাষা উত্তরখান, মাজার। সমস্যা হলে বসে বলতে পারেন, অসুবিধা নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ মামুন। জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনের ধারাবাহিকতায় গত 19শে জুলাই রামপুরা থানা হলো ফরাজি হসপিটাল, সেখান থেকে নিয়ে যায় মুক্তা মেডিকেলে। ওখানেও তেমন ট্রিটমেন্ট হয় না, তারা বলছে আমরা এখানে পারবো না। সেখান থেকে নিয়ে যায় হলো নিটোরেও তেমন একটা ট্রিটমেন্ট হয় না। নিটোরে তো হয়ই নাই, বরং আমাকে যে ধরবে পাটা ড্রেসিং পর্যন্ত আমাকে করে দেয়নি। ওখান থেকে চলে আসছি বাসায়, ফরাজি হসপিটালের তত্ত্বাবধানে। বাসায় ট্রিটমেন্ট নেই, এখনো আমার ডান পায়ে প্লেট আছে। আমার ছেলের সাথে আমার হাজবেন্ড বিজয় আন্দোলনে যায়, তখন উত্তরে 1 নম্বর সেক্টরে ওখানে তার গুলি লাগে মাথায়। এক ভাই অসুস্থ ছিল, তার পায়ে গুলি লাগছিল। জামাত ইসলামের আমাদের এই এলাকার মসজিদে ছিল, তার গুলি লাগে। তখন তাকে নিয়ে হসপিটালে যায় আমার হাজবেন্ড। আমার ছেলে আন্দোলনে মানে ছিল, পরে আমার হাজবেন্ড তাকে নিয়ে হাসপাতালে যাওয়া, আমাকে 5টা বাজে ফোন দেয় যে আমি একজনকে নিয়ে হসপিটালে আসছি। আমি বলছি তোমাকে আমি আজকে যেতে না করছিলাম। বলে না, আমার ছেলে একা যাবে কেন, আমিও যাব সাথে। পরে আমি ছেলের ফোন দিয়ে নিয়ে আসি আমার দোকানে। আমার হাজবেন্ড আসে নাই, সে তাকে নিয়ে হসপিটালে যায়। উত্তরা হসপিটালে আসে, এখানে কি হসপিটালটা যেন, হসপিটালে আসে। ওখান থেকে তাকে তার ফ্যামিলির কাছে পৌঁছা দিয়া তারপরে সে উত্তর 1 নম্বর সেক্টরের মসজিদে নামাজ পড়ে বের হয়ে যখন, তখন তার মাথায় গুলি লাগে। গুলি লাগার পরে এক ছাত্র ভাই আমাকে ফোন দেয়, আরিফ। আমার হাজবেন্ডের মোবাইলটা হারিয়ে গেছিল, তার আইডি কার্ডের নাম্বার ছিল, সেই নাম্বার দিয়ে আমাকে ফোন দেয়। তারপরে বলে যে আপনার হাজবেন্ডের গুলি লাগছে। তার
আগারগাঁও হসপিটালে নিয়ে যায়, নিউ সায়েন্স হসপিটালে সেখানে নেওয়া মাত্র ঘোষণা দেয় যে সে মারা গেছে। আমার একটা 2টা বাচ্চা আছে, একটা মেয়ে 8 বছরের আর আমার ছেলের 15 বছর। কিন্তু খুব দুঃখের বিষয় যে আমার হাজবেন্ড দেলার হোসেন সাইদি ড্রাইভার কখন চিরাপ করে আসেন, 1 সপ্তাহ পরে সে মারা গেছে। আমার হাজবেন্ড খুব পাগল ছিল, সে মারা গেছে পরে 2 সপ্তাহ ধরে সে অসুস্থ ছিল, তাকে নিয়ে আমি হসপিটালে ছিলাম। সে ইসলামের জন্য খুব পাগল ছিল। আমি আর কিছু বলতে পারছি না। বিপ্লব হোসেন গত 19 জুলাই রোজ শুক্রবার জুম্মার নামাজ পড়ে রামপুরা থানা সংলগ্নে আমি আন্দোলনে ছিলাম। এমন অবস্থায় বিজিবি আমার ডান হাতে এখানে গুলি লেগে পিঠ দিয়ে গুলি বের হয়ে যায়। এখন পর্যন্ত হাত কোনোদিক মুভ করতে পারি না। তো ডক্টর বলছে এটা মিনিমাম 1 থেকে 2 বছর লাগবে ইমপ্রুভ হইতে। আমার ছোট একটা ভাই আছে, আম্মা আছে, ফ্যামিলিতে আমি ছাড়া ইনকাম সোর্সের কেউ নাই। আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে রহমত দেন। মাস্টার্স কমপ্লিট করেছি। তো 2024-এর 4 আগস্ট সন্ধ্যার দিকে আমি মইনপুর 10 গোলচক্করে গুলিবিদ্ধ হই। গুলিবিদ্ধ হওয়াটার বিষয়ে খুব একটা আমার কষ্ট নেয়নি, কিন্তু আমরা কষ্ট পেয়েছি তখন যখন আমরা এজ এ স্টুডেন্ট একটা আন্দোলনে নামছি। আমাদেরকে মারার জন্য তারা মারণাস্ত্র ব্যবহার করেছিল। আমার শরীরে যে বুলেটটা লেগেছে সেটা 7.62, তার মানে তো একটা ভারী অস্ত্র দিয়ে ব্যবহার করতে হয়েছে। তো এটা কিভাবে সম্ভব যে একজন স্টুডেন্টকে মারার জন্য বা একদল স্টুডেন্টকে মারার জন্য তারা মারণাস্ত্র ব্যবহার করছিল। তো আমরা কি করবো, আমার ফ্যামিলি, আমি মাস্টার্স কমপ্লিট করেছি বুঝেনি চাকরিতে জয়েন করবো বা কোনো একটা কাজের যুক্ত হয়ে আমার ফ্যামিলির একটা ভার নিব, ঠিক সেই সময় আমি এই অবস্থায়। এখন আমার পায়ের অবস্থা হচ্ছে আমি ডান পায়ে এখনো হাঁটতে হয়। ট্রিটমেন্ট চলছে সিএমএইচ এ। জেলা আমি শহীদ সমানের পিতা আসছি। আমি কেরানীগঞ্জে এখানে আমার একটা ছোট্ট ব্যবসা আছে। আমি 9000 থেকে এখানে 9 সাল থেকে এখানে ব্যবসা করি। শহীদকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যাই এবং 11 দিন পরে তাকে শহীদ করে আমার পাশের জেলা চুয়াডাঙ্গায় আমি পাই। তার একটা এই ছিল যে আমি ইসলামের পথে আছি, আল্লাহ আমাকে ইসলামের পথে রাখো এবং আমি শহীদদের আমি যেন শহীদের সে সামিল হতে পারি সেটাই। আর আমি তো বাড়ি থাকতাম না, তার আম্মু থাকতো। তার আম্মুকে ঢাকা নিয়ে আসছিলাম চিকিৎসা করার জন্য। চিকিৎসা ছেড়ে সে বাড়ি যাওয়ার সময় তার রিসিভ করার জন্য রোডে দাঁড়াইছিল, সেখান থেকে ধরে নিয়ে যে আর তাকে পাই না। শহীদ সোহানের সবসময় এটাই ছিল যে আমি ইসলামিক দল এবং ইসলামের পথেই শহীদ হব। তার নামাজ শেষে সর্বলাস্টে তার সাথে আমার কথা যে আমি তার আমার জন্য দাঁড়াইতে বলছি। সে সর্বলাস্টে আমার বলতে চাবো আমি তো নামাজ পড়তে পারলাম না। আমি আবার একটু রাগ করে বললাম ফোনে যে তুমি কি নামাজের রক্ত কি গেছে, আসরের নামাজের রক্ত কি গেছে? আমি তো জামাতে নামাজ পড়তে পারলাম না। ওই তার লাস্টের 18 তারিখে যাইয়া বুড়া আঙ্গুলে একটা গুলি খেয়েছে, সেটা গুলি। তখন 18 তারিখে রাইতে আমি রাস্তা থেকে নিয়ে এসেছি ছেলের, বাবা তোর আন্দোলনে থাকার দরকার নাই। আমার বড় ছেলে কয় না মা এই কথা কইও না তুমি, হাজার হাজার ছাত্র ভাইরা দেশের লিগা জীবন দিয়ে দিতেছে, তাইলে আমরা 18 বছর বয়স কি লিগা ঘরে থাকবো, আমরা লাগলে দেশের লিগা শহীদ হয়ে যাবো। না বাবা এই কথাটা তুই কইস না, তুই তোমার বড় ছেলে। তারপর আমার ছেলেরা জোর করে স্যার আমি নিয়ে এসেছি বাসায়। সারা রাত ঘুমাইছে, সারাদিনও ঘুমাইছে। 19 তারিখ শুক্রবার দিন ঘুমানোর পরে আসরের আজান দিছে, মতো লাভ দিয়ে উঠছে। ওইটা কয় কি মা কয়টা বাজে? আমাকে বাবা এই মাত্র আসরের আজান দিছে। কয় কি মা তুমি আমার সারাদিন ডাক দাও নাই কি লেগে? আমি কারখানায় যাবো, কটা টাকা পাই টাকা আনবো। আমি তো কি না তুই আন্দোলনে যাবি, তুই টাকার কথা মিশা কথা বসতে যাইস না। না আমি যাবো। আর আব্বু সারাদিন আমার ঘরে তালা মাইরা রাখছে।
আমার ছেলে লোয়ার একটা তাওয়া নিছে, কয় কি আমার যদি ঘরেতে না বাইরেতে দাও, আমি দরজা জানলা সব ভাঙ গেলাম, দেশের বাইরে মরে যাইতেছে, আমি দুনিয়াতে কি লোকে থাকবো, আমরা দেশের লিগে শহীদ হবো। আমার ছেলে স্যার জোর কইরা বাইরেছে, আমি কইছি কি বাইরেছ না, অনেক ইয়া করছি, তারপরও গোসল কইরা গলা ভাত খাইছে, খাইয়া এই আন্দোলনের ছাত্ররা ডাক্কা নিজে ছাত্রগুলাকে গেছে দৌড়াইয়া, আমার খালি কইয়া গেছে যে মা আমি যাইতেছি। আমি কইছি বাবা তুই যাইস না, মা আমি যাই, তুমি আমার বাধা দিও না। তারপর আমি আর বাধা দিই না, বাবারে কইছি আচ্ছা স্যার আমার ছেলের যদি আল্লাহ মৃত্যু রায় তাহলে মারা যাইবা, আর যদি আল্লাহ রায় তাহলে থাকবো, যাইতে দাও। তাহলে স্যার আমার ছেলে কোনো ইয়া করে নাই, ছাত্রদের সাথে গেছে, দেশের লেগে যুদ্ধ করছে, আজকে আমার ছেলেরা হারাইছে, হাজার হাজার ছেলেরা হারাইছে, আমার ছেলে হারাইছে। এবং আন্দোলনের প্রথম থেকেই আমার ছেলে থাকে। রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক আমার ছেলে, দায়িত্বশীল। একটু বাড়িতে আমি বারবার বলি যে বেটা তুমি বাড়িতে ঘুরে যাও, একটা দিনও লিখতে পারি না। ওই রাত দেখা যাচ্ছে রোনারের দিয়ে 10টার দিকে এক বছর মোবাইল করছি, আমি বলেছি তুমি যদি না আসো বাড়ি তাহলে তুমি এক বছর মোবাইল করো আমার কাছে। তোমার তো 4 তারিখে হঠাৎ করে এসার নামাজ পড়ে আমি বাড়ি যাচ্ছি, বেটা মোবাইল করলো যে মোবাইল করে আমাকে বললো সালাম দিয়ে কেমন আছেন, ভালো। আমি বারবার বলছি তুমি বাড়িতে এসো, আমি আজকে স্বপ্নে খুব খারাপ পেয়েছি বাবা, আমার মন খুব ভালো লাগছে, তুমি বাড়িতে এসো। ঘুরে ঘুরে সাল একই কথা, না আমি বাড়ি যেতে পারবো না। সালের মাও খুব বললো, বললো না আমি এখন বাড়ি যাওয়ার সময় নেই, বাড়ি যেতে পারবো না। আর বেটার এক বন্ধু মোবাইল করে বললো, বারবার মোবাইল করছে, সাল মেলা দিনতে মোবাইল করে না, মোবাইল করে হঠাৎ করে আন্দোলন হচ্ছে, মানে মনে একটু ডাউট দিল, কি ব্যাপার কি আছে, পায়ে রায়নে আলী রায়নে বাইর করে লেগেছে, বাইর করে কেন গায়ে কাদু টাদু আছে, আমি গোসল করে জামা কাজ তেমনি ভালো আছি, তারপরে আবার মোবাইল আছে শুনছি যে পাটা খুলে গেছে। তো রাস্তায় বেড়ে যায়, আমি যাতে আমার বেলা পড়ায় ডুবা ডুবা ভাব, এই সময় যাতে অপারেশন ঢুকে ফেলা। এরপরে বলে ফেলেন উনি শহীদ হয়েছেন কয় তারিখে? 5 শহীদ হয়েছে, গুলি লাগিয়েছে 5 তারিখে, আর শহীদ হয়েছে 8 তারিখে। আল মুকাদ্দাসের আব্বা মোহাম্মদ আব্দুল হালিম, পুরস্কুর বাড়ি আমার। তো আল মুকাদ্দাস কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অনার্স 4th ইয়ারের ছাত্র ছিল। 2012 সালের 4 ফেব্রুয়ারি ওর বন্ধু অলিউল্লাহ সহ ঢাকা আসছিল। 4 তারিখে রাত্র 11টায় বাস যোগে কুষ্টিয়া যাওয়ার পথে নবীনগর থেকে র্যাব এবং র্যাবের 8-10 জনের একটা বাহিনী গাড়ি থেকে নামাই দিয়েছে। এরপর থেকে আর খোঁজখবর পাওয়া যায়নি। এই আর বলুন, আপনি কি একা আসছেন? একা আসছেন। আমাদের এই ভাই এখনো 19 জুলাই আমার ছেলে রাবার ফ্যাক্টরি কাজ করত রায়বাগ। 19 জুলাই আসরের আজানের পর গেছে টাকা আনতো, বেতনের টাকা লইয়া আইতে লইছে, ব্রিজের পার হইছে, পার হইলে আল্লাহ কাটা গুলি করছে, আমরা কইতারি না। এক গুলিতে আমার ছেলে মারা যায়। আমার ছেলে মারা যাওয়ার পরে কাটা মেডিকেল নিচে খাওয়া আমরা কইতে পারি না। সন্ধ্যা 7টায় আমরা খবর পাইছি যে ইমন মারা গেছে। আমরা এদিন আর যাইতে পারি না। 3 দিন পরে লাশ খুঁজে পাইয়া এই ঢাকা মেডিকেলতে লাশ আনি। আমি মেডিসিনের ব্যবসা করতাম। তো আমি 17-18 তারিখ আন্দোলনে ছিলাম। 18 তারিখ আন্দোলন শেষে যখন বাসায় আসি, কারণ আমার ছেলে, ছোট একটা ছেলে আছে, ওর বয়স 10 বছর। ও আমাকে বলতেছে বাবা তোমার ভয় লাগে না? আমি বলি যে ভয় তো একটু লাগে, তারপরেও আন্দোলনে যেতে হবে, আমরা কথা বলতে পারি না,
অনেকদিন ধরে আমরা পুলিশের ভয়ে কথা বলতে পারি না, সুতরাং আমাদেরকে কথা বলতে হবে। আর এই কথা বলার জন্য আমাদেরকে যেতে হবে, আন্দোলন করতে হবে। আমি যদি না যাই আন্দোলন কে করবে? তোরা যদি পুলিশ গুলি করে, আমি বলি গুলি করলে দেখা যাবে আল্লাহ আছে, সেটা দেখা যাবে। এরপরে 19 তারিখ যাই। 19 তারিখ সকালবেলা রামপুরাতে আমি সকালবেলা যাই। সেদিন সকালে খুব বেশি সমস্যা ছিল না, কিন্তু দুপুরের পরে, যেটা হয় জুমার নামাজের পরে, তখন আমরা যখন আন্দোলনে শরিক হই, ওই সময় পুলিশ খুব বেশি ছিল না ওখানে। বিজিবি ফায়ার ওপেন করে। বিজিবি ফায়ার ওপেন করলে যেটা হয় যে আমি আমার সামনে 3 জন ভাইকে আমি দেখছি যে তারা শহীদ হয়ে যায়। তখন আমরা একটু সরে আসতেছিলাম, একটু সাইড হচ্ছিলাম। বাই দিস টাইম ওই সময় একটা গুলি আমার ডান পায়ে লাগে। ডান পায়ে লাগলে আমার পাটা ওখানে মানে ভেঙে যায়, হাড়টা 3টা টুকরা হয়ে যায় আর কি। তো বাইরে আমি আর উঠতে পারি না। 3-4 জন ভাই এসে আমাকে ধরে ওখান থেকে ফরাজি হসপিটালে নিয়ে যায়। ফরাজি থেকে মুগদা হসপিটাল, মুগদা থেকে দেন পঙ্গু হসপিটাল। পঙ্গু হসপিটালে প্রায় 1.5 মাসের মতো চিকিৎসাধীন থেকে আমি বাসায় চলে আসি। তো এখন অ্যালিজাম অবস্থায় আমি আছি আর কি, চিকিৎসা চলছে। আমার বাবা 5ই আগস্ট বাসা থেকে বের হয়েছিল, বলছিল যে আমি আমার আপুরে 3 দিন ঘরে আটকে রেখেছি। বলছি বাবা তুমি ছাড়া কেউ নাই, যদি তুমি যাও তাহলে বাইরে অনেক গোলাগুলি হইতেছে, তুমি যাও না। আব্বু বলতেছে কি না আম্মু, আম্মু কি এবার আমাদের কিছু হইব না। তো আমি আব্বুকে যেতে না করছি, আব্বু গেছে। আব্বু গাড়ি, আমার বাবা পেশায় একজন রিক্সা চালক ছিলেন, তার গাড়ির একটা মাল আসছে, সে গেছে। যাওয়ার পরে আর আমার বাবা সারা রাস্তা ভালো আসছে। যখন ওই যে আজিমপুর ব্রিজটার নিচে আসছে, তখন আমার বাবার 4টা গুলি লাগছে। আমার বাবার এখান দিয়ে, এই ঘাটে, তারপরে বুকে লাগছে। আমার বাবা 7 দিন আমরা বাবার কোনো খোঁজ খবর কিচ্ছু পাই নাই। আমার বাবার কাছে একটা ফোনও ছিল না যে পুরো বলবো, যে কারণ ফোন দিয়ে কথা বলবো। তারপর আমরা একদিন আমার পাশে একটা পিজ্জা আপু ছিল, বড় আপু। ওই আপুরে বলতেছে আপু আমার আপুরে তো খুঁজে পাই না। পরে আমার আম্মুরে বলতেছি মা আমার আপুরাই না, তো আমি জানি না। তারপরে 3 দিন লাগাতার আমরা আমার বাবারে খুঁজে কোথাও পাই না। পরে ওই বড় আপুর ফোন থেকে বলি আপু আমার আপুর একটা আইডি আছে, ওখানে আপুর ছবি দেওয়া, ওইটাকে একটা হারানো বিজ্ঞপ্তি বানায় দাও। রাস্তায় অনেক ছাত্র ভাইয়ারা আছে, ওনাদের কাছে দিলে আমার বাবারে যে কোনো হসপিটাল থেকে খুঁজে দিব, যদি আমার বাবা মারা যায়। আপুর আমি যত বলছি যে মা আপুর মনে কোনো ক্ষতি হয়েছে না, আপু তো বাসায় চলে আসার কথা, কিন্তু আপু তো বাসায় আসে না। পরে 6 দিনের বেলা রাতে 11:30 বাজে খবর আসছে যে আমার বাবা, একটা ছাত্র ভাইয়া খবর দিছে যে তো আপু আপনারা যে ছবিটা পোস্ট দিয়েছেন সেরকম একজন আমার কাছে আসেন। তো ভাইয়া অনেকে তো মারা গেছে, বলেন তো উনি কি পড়েছিল ছয়কে? উনি একটা কালার শার্ট পরেছিল, হালকা ফুল টুল দেওয়া, আর উনি প্যান্ট পরে না, লুঙ্গি পরছে আর বড় বড় চুল। পরে বলতেছি কি হ্যাঁ আপু আপনার আপু তো আরো 7 দিন আগে মারা গেছে, আপনারা জানেন না? আমি না ভাই আমার বাবার কাছে তো ফোন নাই, কিভাবে জানবো? পরের দিন আমরা গেলাম, রাতে অনেক কান্নাকাটি করছে। আমাদের কাছে এমন কেউ নাই, আমাদের কোনো গার্ডিয়ান নাই যে আমাদের নিয়ে দেবে ওখানে। আমার স্বামী 19 জুলাই শুক্রবার দিন নামাজ পড়তে যে মারা যায়, গুলি খায়। ওনার 3টা গুলি লাগে। ওনার ছোট ছোট 3টা বাচ্চা, 2 ছেলে 1 মেয়ে। এখন আমার এই বাচ্চা নিয়ে খুবই কষ্ট। এখন না তার আমার হাজবেন্ড আর কোনো ভাই বোন নাই, ওনার বাবাও মারা গেছে, ওনার এখন পরিবারে কেউই নেই, শুধু এখন আমার 3টা বাচ্চাই আছে। এখন এই ছোট ছোট 3টা বাচ্চা নিয়ে এখন আমার খুবই চলতে খুব কষ্ট হইতেছে। আমার হাজবেন্ড 29 জুলাই যে শুক্রবার দিন নামাজ পড়তে যায়, এই সকালবেলা আন্দোলনে গেছিল, দুপুরবেলা আবার সকালবেলা একটু নাস্তা করে এসে আবার নামাজ পড়তে যেয়ে পরে গুলি খায়। ওনার 3টা গুলি লাগে। আমার হাজবেন্ড গুলি খাওয়ার সাথে সাথে মারা জানি উনি হাসপাতালে নিতে উনি মারা যায়। তারপরও মানে ওনারা নিশ্চিত হওয়ার জন্য ছাত্র ভাইরা বেটার লাইফ হাসপাতালে নিয়ে যায়। পরে ওখান থেকে মৃত ঘোষণা করে। তো ওখান থেকে ওনার পুলিশেরা অনেক টানাটানি করছে লাশ নেওয়ার জন্য। আমার একটা ফুফাতো দেওয়ার গেছিল, ওনার হাত থেকে ফোন কাইরা নিয়েছে। ওনার ফোন কাইরা নিয়ে গেছে যে এখানে ফোনে হয়তো ভিডিও থাকতে পারে, যেন
তারপর ওখান থেকে লাশ নিয়ে আসে, আমরা তো খবর এলাকাবাসী কিছু লোক আসে খবর দিচ্ছে যে এরকম তো আমির ভাই তো গুলি খাইছে। আমরা তো শুনে হতবাক হয়ে গেছি যে এরকম দুর্ঘটনা, সবাই অবাক হয়ে গেছে যে এরকম খুব কষ্ট পাইছে। এখন আমাদের 3টা ছেলে কোনো থেকে ডকুমেন্টেশন দেওয়া লাগবে না ছবিটা নিয়ে